জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি চৌধুরী আব্দুল আল মামুনকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই বিচার কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। আদালতে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুল সোবহান তরফদার, মিজানুল ইসলাম, যা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেন। আগামী 16 জুন এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 16 জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। এদিন জুলাই বিপ্লবে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত 12 মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই আগস্টে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। শিমুল খান, ITV, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জামায়াতের প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিকে বিকেলে সংক্ষিপ্ত রায় প্রকাশ করে তা পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। আফজাল হোসেনের রিপোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এর মধ্যে দিয়ে দলটির আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড PIL বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে। তবে জামায়াত ইসলামের প্রতীক দাড়িপাল্লা থাকবে কিনা সে বিষয়ে কোনো আদেশ দেননি দেশের সর্বোচ্চ আদালত। জামায়াতের প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ। আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। আফজাল হোসেন, MyTV, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যু ও বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন দাড়িপাল্লার প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার থেকে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার বিষয়ে সংলাপ শুরু করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর মাধ্যমে জুলাই সনদ ঘোষণার পদক্ষেপ চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এদিকে প্রধান উপদেষ্টার জাপান সফর সাফল্যমণ্ডিত ছিল বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। SM আরিফের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফর ও সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরের মধ্য দিয়ে জাপানের জনশক্তি রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা হবে। এই সফরে তিনটা বিশেষ আউটকাম ছিল। একটা হচ্ছে যে অবশ্যই আমাদের সাথে জাপানের যে বায়োল্যাটারাল যে রিলেশনশিপ সেটা আরও গভীরতর, সেটা আরও স্ট্রঙ্গার হলো। আমরা আশা করছি এই জাপান ট্যুরের পরে অনেক বড় বড় জাপানিজ ইনভেস্টর বাংলাদেশে আসবেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য। আর তৃতীয় যেটা খুবই ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে যে জাপানের যে ম্যান পাওয়ারের যে মার্কেট, সেটা আমরা মনে করছি যে এই সফরের পরে এটা নতুন দুয়ার আমাদের জন্য খুলল। এ সময় উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সোমবার থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করবে। আগামীকাল শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনাটা উদ্বোধন করবেন, কিন্তু ওনার উদ্বোধনের পরও আলোচনাটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি ঈদের আগে আরও একবার দুবার আলোচনা হবে এবং ঈদের পরপরই হয়তো আবার নতুন করে আবার শুরু হবে এবং এই আলোচনাটা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন এবং খুব শিগগিরই হয়তো বা ওনারা আশা করছেন যে সেটাও স্বাক্ষরিত হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে নিক্কেই ফোরামে বক্তব্যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের ব্যাখ্যা দেন উপপ্রেস সচিব। বড় দলগুলোর মধ্যে একটি দল নির্বাচন চাচ্ছে, এটা মিন করে। SM আরিফ, MyTV, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ। তিনি বলেন, সরকার ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনে গেলে নানা প্রতিবন্ধকতা তৈরি হবে। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে দেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিস্তারিত রিপোর্টে উড়েছেন ইলিয়াস মাতবর। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বর নির্বাচনের জন্য একটি উপযুক্ত সময়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, ডিসেম্বরে নির্বাচনের ব্যত্যয় ঘটলে জাতি আশাহত হবে। এজন্য পরবর্তী পরিস্থিতির দায় সরকারকে বহন করতে হবে। এই আশাবাদী জাতিকে আপনি নিরাশ করলে এই জাতি, এই মানুষ যত সম্মান দিতে জানে, এই মানুষ তার অধিকার আদায়ের জন্য উচ্চকিত হয়ে রাজপথে নামতেও জানে। অন্যদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অসত্য বক্তব্যে জনগণ আশাহত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি আমাদেরকে আশাহত করেছেন, বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না। তাও বলেছেন বিদেশে, জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা কি সত্য? 42টি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। ইলিয়াস মাতবর, MyTV, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান হলেও দুর্নীতির কারণে দীর্ঘদিনেও যথোপযুক্তভাবে তা কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে আগারগাঁয়ে চীন বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের তরুণ জনশক্তি যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জানিয়ে কৃষি, শিল্প, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান ডক্টর ইউনুস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঢাকার আগারগাঁয়ে বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত হল চীন বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন। সকালে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও 200 জনেরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সম্মেলনে অংশ নেন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ আয়োজনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক তরুণ এবং তারা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। Half the population of Bangladesh, as you mentioned, is under age of 26. That's amazing power for Bangladesh. And very, very creative, very dedicated young people. Young people who can be trusted with all the challenges of business, all the challenges of the world. বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান হলেও দীর্ঘদিনেও যথোপযুক্তভাবে তা কার্যকর হয়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানে সকল দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আস্থা করে নিক্ষেপ করেছে। The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. They are committed to create new Bangladesh. And that is opportunity we got right now in history. So please be part of our history. বিডার মাধ্যমে নতুন নতুন বিনিয়োগের দ্বার উন্মোচন হবে উল্লেখ করে কৃষি, শিল্প, ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। As we embark on this journey together, I invite you to explore the extensive opportunities that Bangladesh offers, from textile and garments to pharmaceuticals, agro-processing, fisheries, jute, as you have mentioned, and information technology. Our sectors are ripe for investment and collaboration. I urge Chinese investors to make Bangladesh their home and their production hub. Our young people is ready to accept that challenge. পাটের বহুমুখী ব্যবহারে চীনা প্রযুক্তি কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে চীনা প্রতিনিধি দলকে ধন্যবাদও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শকের পর্যায়ে রয়েছে আসন্ন ঈদুল আজহা প্রসঙ্গ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় শুরু হয়েছে বাস, লঞ্চ এবং ট্রেন যাত্রা। অফিস আদালতে ছুটি শুরু না হওয়ায় নেই তেমন যাত্রী চাপ। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে কমলাপুর স্টেশনে 3 স্তর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় শুরু হয়েছে ট্রেনে ঘরমুখ মানুষের ঈদযাত্রা। তবে ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশনে ছিল না তেমন যাত্রী চাপ। প্রথম দিন নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো ছেড়ে গেলেও দ্বিতীয় দিনে দেখা যায় কিছুটা শিডিউল বিপর্যয়। বাসে তো অনেক ভোগান্তি, মানে অনেক জায়গায় স্টপেজ দেয়, জ্যামের মধ্যে আটকে যায়, এই কারণে ট্রেনে যাচ্ছি অনেক সুবিধা, কিন্তু আজকে ট্রেনটা একটু ছাড়তে লেট হচ্ছে। এটা সেফ এবং ফ্যামিলির জন্য খুবই উপযোগী এবং আরামদায়ক। এদিকে কিছুটা বিলম্ব হলেও নিরাপদ ভ্রমণ হিসেবে ট্রেনকেই বেছে নিয়েছেন নারীর টানে বাড়ি ফেরা ঘরমুখ মানুষগুলো। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি দিচ্ছে, রাস্তায় অনেক জ্যাম, তাই ট্রেনে মোটামুটি ভালো টাইমেই যাওয়া যায়। বাড়িতে যাইতেছি, আমার বাসা হইতেছে সিলেট, তো সিলেটে সবাই যাতে একসাথে পুরো ফ্যামিলির সাথে ঈদ আনন্দটা উপভোগ করতে পারি, এই জন্যই হইতেছে যাইতেছি। আমার বাবা, আমার মা, আমার আত্মীয়। কেমন লাগতেছে ঈদ করতে যাচ্ছ সবার সাথে? যাত্রীদের নিরাপত্তা এবং টিকিটবিহীন ভ্রমণ নিশ্চিত করতে কমলাপুর স্টেশনে তৈরি করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না প্ল্যাটফর্মে। গতবারের মতো এবারও শতভাগ টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম। ঈদ যাত্রা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিনা টিকেটের যাত্রী প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে 3 স্তরের চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সেজন্য ব্যাপক প্রচারণা, সেটা স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে সচেতন করা হচ্ছে। ঈদযাত্রার দ্বিতীয় দিনে লঞ্চ এবং বাস স্ট্যান্ডগুলোতেও ছিল না তেমন যাত্রী চাপ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী জুড়ে বসেছে মোট 19টি অস্থায়ী কোরবানির পশুর হাট। এর মধ্যে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে হাটগুলো। আর তাই ক্রেতা সমাগমের বৃদ্ধির সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশুর আশায় পরিপূর্ণ পশুর হাট। তবে গেল কয়েক বছরের তুলনায় কোরবানির পশুর দাম কিছুটা বেশি বলে জানালেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বিস্তারিত রিপোর্টটি করেছেন আবু সাইদ অপু। দরজয় করা নাড়ছে ঈদুল আজহা, আর তাই তো কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাটগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে হরদম আসছে কোরবানির পশু। তবে গেলবারের চেয়ে এবার ভারতীয় গরুর আধিপত্য শূন্যের কোঠায় আসায় দেশীয় গরুর দাপট অনেক বেশি, আর সেই অনুপাতে দামও হাঁকছেন খামারি ও ব্যবসায়ীরা। এটা দাম চাইতেছি 10 লক্ষ টাকা, এখন কাস্টমার আইতে আছে, জিগাইতে আছে, দাম বলতেছে না। গরু লালন পালন যে খরচের সাথে সবকিছু আমরা সমঝোতা রেখেই আমরা দামটা চাচ্ছি। যে দাম আমাদের কাঙ্ক্ষিতই আমরা ওটা পাবো আশা করি। বেচা বিক্রি ওইভাবে শুরু হয়নি, আগামীকালকে থেকে পুরো দামে শুরু হয়ে যাবে। তবে পশু বিক্রেতারা বলছেন অতীতের তুলনায় গো খাদ্য সহ সবকিছু দাম বেশি হয়, এবার কোরবানির পশুর দাম বেশি, আর তাই ভিন্ন মত ক্রেতাদের। কয়েক জায়গায় দেখবো, দেখে দেন হচ্ছে আমরা মানে গরু কেনার চেষ্টা করবো আর ঠিক আছে। দেখে যায় বলতেছে ভাই কত, ওনার ওইভাবে চাচ্ছে। যখন আপনি কিনতে যাবেন তখনই একটা দাম ফাঁসলা করে চলে আসবে। বর্তমানে ইন্ডিয়ান গরু বাংলাদেশে না থাকার কারণে মনে করেন যে দেশীয় যে গরুগুলো আছে খামারিরা বা বলেন যারা ফার্মের মালিক যারা আছে, এই দেশি গরুতে দাম একটু বেশি বাড়ায় দিচ্ছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার 19টি অস্থায়ী পশুর হাট বসবে। কোরবানির পশুর বাজারে এবার ভারতীয় গরুর আধিপত্য না থাকার কারণে যেসব গরু বাজারে উঠেছে সেসব গরুর দাম অনেকটাই হাঁকছেন ব্যবসায়ীরা। তবে ধর্মপ্রাণ মুসল্লিদের একটাই কথা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সাধ্যের মধ্য থেকে যেন তারা কোরবানি দিতে পারেন সেই প্রত্যাশা ছিল সবার মুখে মুখে। তেজগাঁও পশুহাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025 বাতিলের দাবিটি উপদেষ্টা পরিষদে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও বিদ্যুৎ উপদেষ্টা ফজল কবির খান। সচিবালয়ে আন্দোলনকারীদের স্মারকলিপি গ্রহণ করে এসব আশ্বাস দেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজও সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এ সময় উপদেষ্টার কাছে নিজেদের দাবি দাওয়াগুলো তুলে ধরেন ঐক্য ফোরামের নেতারা। এই আইনের কারণে আমার অনেক কর্মচারী, মহিলা কর্মচারী সবাই শঙ্কায় আছে যে আমাদেরকে দাস হিসাবে ব্যবহার করা হবে, দাস হিসাবে ব্যবহার করা হবে। নেতাদের বক্তব্য শুনে তাদের দাবিগুলো উপদেষ্টা পরিষদে তোলা হবে বলে আশ্বস্ত করেন সৈয়দা রিজওয়ানা হাসান। আপনাদের যে দাবিগুলো আছে এককভাবে তো কেউ এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না, এটা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিতে হবে যখন আমরা আবার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে বসবো। তখন তো আমরা উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে যখন বসবো আপনারা যে কনসার্নগুলো বলেছেন সেইগুলো আমি অবশ্যই জানিয়ে দিব। এর আগে সকালে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবিরের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এই দুই উপদেষ্টা। সচিব কমিটির রিপোর্ট সম্পর্কে আমি জানি, আপনাদের বক্তব্যটা আপনারা দিলেন, এটাও আমি শুনলাম। এরপরে বাকিটা আমি আশা করব যে আপনারা আইন কানুন মেনে আমার সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে ইয়ে করবেন। সচিবালয়ের কর্ম পরিবেশ আপনারা যথাযথ রাখবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ।
4 জুন হজের মূল কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত হজ যাত্রীরা। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার নিয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশি হজ যাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা সরকার তদারকি করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, বাংলাদেশি হাজিদের সেবা নিশ্চিত করতে হজের প্রস্তুতিমূলক হজ মিশনে হাব ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যৌথ বৈঠক শেষে হজ প্রস্তুতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবহিত করেন তিনি। এছাড়াও হজ মৌসুমে তীব্র গরমে হিট স্ট্রোক, ধূলিঝড়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। হজ যাত্রীরা মিনার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। দেশ থেকেও আমরা এনেছি, লোকাল থেকেও নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক আমরা এই কাজগুলো করব এবং অলরেডি কাজ শুরু হয়েছে। সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় যত বাড়ি ভাড়া করা হয়েছে, আমাদের লোক সেখানে এক একটা বিল্ডিংয়ের জন্য এক একটা টিম প্রদান আমরা করেছি। ওনার আন্ডারে লোক আছে, তারা হাজিদের সুযোগ সুবিধা এগুলো দেখভাল করেন। মালয়েশিয়ার শহীদ জিয়াফর আহমেদ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা হয়েছে। প্রতিনিধি শাফুল মামুন জানান, গতকাল কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সিনিয়র সদস্য খালিদ হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এনামুল হক ও মাঝি মিরাজ। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডক্টর এস.এম. রহমান তনু, জসিমউদ্দিন, রমজান আলী, শেখ আসাদুজ্জামান মাসুম। বক্তব্য রাখেন নাজমুল হাসান, বাদুল আহমেদ, জহিরুল ইসলাম রিপন, আব্দুল্লাহ রোমান, মনিরুজ্জামান কারিমুল্লাহ, হাসিবুল হোসেন শান্ত, আবির হোসেন, এস.এম. মোজাম্মেল হক। আলোচনা শেষে জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া, মিলাদ ও দোয়া করা হয়। সৌদি আরবের দাম্মামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মাম প্রাদেশিক বিএনপির উদ্যোগে দাম্মাম সিকুতে স্থানীয় একটি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে ও নিয়ামতুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবির সবুজ, জাহাঙ্গীর আলম মনির, জামাল উদ্দিন সবুজ, জামাল উদ্দিন সর্দার, সুমন তালুকদার, সোহেল চৌধুরী, সিকান্দার আলী পিয়ারু, আল আমিন, জানে আলম, মাহবুব মোল্লা সোহাগ, তারেক জামান সহ আরও অনেকে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের মক্কা মিসফালাহ সুইস আল খলিল কোম্পানির ব্যবসায়িক সেবা উন্নয়ন সভা হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, চলমান পবিত্র হজে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের সেবা প্রদানে এক মত বিনিময় সভায় প্রবাসী ব্যবসায়ী কাউসার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। মক্কা সুইচ আল খলিল কোম্পানি সৌদি সরকারের আইন মেনে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধিতে ভূমিকা রাখায় প্রশংসা করছে সরকারি বেসরকারি অনেক সংস্থা। প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সুইস আল খলিল কোম্পানি হজ ও উমরা পালনকারী হাজিদের সেবা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে অবদানস্বরূপ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ও ভূয়সী প্রশংসা করেন।